আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। 12ই মার্চ 2026 বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে আরেকটি নবযাত্রার শুভ সূচনা হলো এই দিনে। দীর্ঘদিন থেকে অকার্যকর সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে চালু ছিল। সেখানে মূলত একদলীয় শাসন ব্যবস্থার আদলেই এক ব্যক্তির পছন্দ অনুযায়ী একটি সংসদ ছিল, যেই সংসদে খিস্তি খেউড়, অগণতান্ত্রিক চর্চা, মানুষের চরিত্র হনন, অনেক ক্ষেত্রে এরকমও বলা যায় যে একটা বালাখানায় রূপান্তরিত হয়েছিল এই পবিত্র জাতীয় সংসদ। সেখানে নট নটি, চোর ডাকাত, লুচ্চা বদমাইশ, অরাজনৈতিক ডাকাতদের একটা ক্লাবে পরিণত হয়েছিল জাতীয় সংসদ। সেখান থেকে 2024 সালের 5ই আগস্টে বাংলাদেশে যে প্রত্যাশিত পরিবর্তন, সেই পরিবর্তনের প্রেক্ষাপটে রচিত একটি অত্যন্ত গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচনের মধ্য দিয়ে একটা সংসদ, যেটি গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হলো 12ই মার্চ 2026। স্বাভাবিকভাবেই যে কথাটি আমি বলে শুরু করেছিলাম যে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে এক নবযাত্রার সূচনা ঘটল এদিনে। কিন্তু এই দিনে কিছু ঘটনা মানুষের মধ্যে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া তা নিয়ে লক্ষ্য করা গেছে। বিশেষ করে সাংবিধানিক রীতি অনুযায়ী রাষ্ট্রপতি তিনি এই সংসদের প্রথম অধিবেশনে বক্তৃতা দেবেন, এটি সাংবিধানিক রীতি। সেই রীতি অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রচলিত প্রথা, রীতি এবং বিধি অনুযায়ী ভাষণ দিয়েছেন। তার এই ভাষণকে কেন্দ্র করে কতগুলি আচরণ, যেটা বর্তমানে যারা বিরোধী দল জামাতের নেতৃত্বাধীন এবং এনসিপি তাদের সঙ্গে আছে, এদের আচরণে সাংবিধানিক রীতিনীতি ক্ষুণ্ণ হয়েছে এমনটি না বললেও একটা অপসংস্কৃতির অবতারণা ঘটেছে এমনটি বলাটা খুব অসঙ্গত হবে না। আমি আমার আলোচনার শুরুতেই কথা বলে নেই যে রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি দায়িত্ব পালন করবেন। সেই ব্যক্তির ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি, আচরণ, মান ইজ্জত, জ্ঞান, তার ব্যক্তিত্ব, এগুলো নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে স্বীকৃত রাষ্ট্রের প্রধান, এবং রাষ্ট্রের প্রধানের এই প্রাতিষ্ঠানিকতাকে উপেক্ষা করার কোনো সুযোগ গণতান্ত্রিক রাজনীতি, সাংবিধানিক রাজনীতিতে থাকার কোনো কারণ নেই। ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুকে আমি ডিফেন্ড করছি না, এবং বিরোধী দলের সংসদ সদস্যের ওয়াকআউট এটি নিয়েও আমার কোনো আপত্তি নাই, কারণ এটা সাংবিধানিক রীতি অনুযায়ী সিদ্ধ। তবে ঘটনা প্রবাহে কিছু বিষয় নিয়ে আমাদেরকে অবশ্যই আলোচনা করতে হবে, কারণ কোনো অপসংস্কৃতি, কোনো সাংবিধানিক রীতির ব্যত্যয় ঘটে, কোনো ব্যাড প্রেসিডেন্স ঘটে, এমন কিছুকে যদি আমরা ডিফেন্ড করি এবং জাস্টিফাই করি, যৌক্তিক বলি, তাহলে এই রেওয়াজটি যদি সমাজে প্রচলিত হয়ে যায়, তা আমাদের সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির জন্য কোনো কারণেই সুখকর অভিজ্ঞতা আমাদের দিবে না। আমরা এই সংসদীয় রাজনীতির প্র্যাকটিসটা খুব হেলদিভাবে দীর্ঘ সময় করতে পেরেছি এমনটা বলার কোনো সুযোগ নাই। সংসদীয় রাজনীতির একটি নবযাত্রা শুরু হয়েছিল 1991 সালে। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে, তার ঐকান্তিক আগ্রহে, প্রচেষ্টায় এবং সেই সময়ে বিদ্যমান সকল রাজনৈতিক দলের সমঝোতার প্রেক্ষিতে তখন বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে আমরা এই পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, এই সিস্টেমে আমরা পদার্পণ করি। আমরা লক্ষ্য করেছি এই অভিযোগটি সমাজে উঠেছে এবং এটি নিন্দারযোগ্য অভিযোগ। সেটি হলো জাতীয় সংসদ অধিবেশনে যখন জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়, তখনও লক্ষ্য করা গেছে যে জামাত ইসলামের সংসদ সদস্যরা তারা যথারীতি বসেছিলেন। প্রচলিত রীতি অনুযায়ী জাতীয় সঙ্গীত বাজার সময় আমরা উঠে দাঁড়াই, এটি রীতি, এবং জাতীয় সঙ্গীতের সাথে যে আইন বা বিধিগুলো সম্পৃক্ত তার একটি অংশ। আমরা জামাত ইসলামের সদস্যদেরকে বসে থাকতে দেখেছি, তারা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানাবেন, অল রাইট,
কিন্তু সেই প্লাকার্ডটা তখন নামিয়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান করার যে প্রচলিত বিধি, রাষ্ট্রের প্রতি আনুগত্য, সেই আনুগত্য প্রদর্শনে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এটিকে আমি ব্যর্থতাও বলবো না, এটি ইচ্ছাকৃত অপরাধেই বলাটা সঙ্গত হবে। কারণ জামাত ইসলামীর রাজনৈতিক চরিত্র বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবেই তারা নিজেদেরকে, ইতিপূর্বে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা তাদের কার্যক্রম দিয়ে সেটি ক্রমাগত প্রতিষ্ঠিতই করে যাচ্ছেন যে তারা বাংলাদেশের এই স্বাধীনতা, এই যে স্বাধীনতার চেতনা, এগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। আমরা দেখেছি প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব তিনি উঠে দাঁড়িয়েছেন, সঙ্গত কারণেই জাতীয় সংসদের অন্যান্য সকল সদস্যরা, স্বতন্ত্র সদস্যরাও উঠে দাঁড়িয়েছেন। আমরা জামাত ইসলামীর সদস্যদেরকে বসে থাকতে দেখে আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো শান্ত মানুষ, তিনিও ক্ষিপ্ত হয়ে অঙ্গুলি নির্দেশ করছেন। ভাষাগুলো আমরা শুনিনি, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ স্পষ্ট যে তিনি এর প্রতিবাদ করছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, এবং জামাতের সংসদ সদস্যকে তিনি এই নক করার চেষ্টা করছেন যে আপনারা বসে আছেন কেন। পরবর্তীতে আমরা বেশ কিছুক্ষণ পরে দেখেছি এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তিনি দুই হাত দিয়ে জামাতের সদস্যদেরকে উঠে দাঁড়াতে ইনসিস্ট করার মতো তিনি অনুরোধ করছিলেন, এবং কোনো এক পর্যায়ে, প্রায় মাঝামাঝি পর্যায়ে, জামাতের সদস্যরা উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান জানানোর অনিচ্ছাকৃত প্রয়াস তারা চালিয়েছেন। এটি নিন্দারযোগ্য। এদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নিয়েই যে মাঝে মাঝে প্রশ্ন ওঠে, সেই প্রশ্নগুলো সঙ্গত কারণেই ওঠে, এটি বলা বাহুল্য। এরপর আমরা দেখেছি রাষ্ট্রপতি ভাষণের সময় তারা হইচই করেছেন, প্রতিবাদ করেছেন, ওয়াকআউট করেছেন। আমি প্রথমেই বলে নিয়েছি এটি নিয়ে আমি আপত্তি করছি না, তারা এ কাজটি করতেই পারেন। কারণ শাহাবুদ্দিন চুপু বিগত ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পছন্দে চরম অনুগত একজন ব্যক্তি হিসেবে তিনি এই রাষ্ট্রপতির পদে আসীন হয়েছিলেন। আমরা সেই ইতিহাসটা জানি যে শাহাবুদ্দিন চুপু রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি সাংবাদিকদের উপস্থিতিতে সহর্ষে বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রীকে কদমবুসি করতে গেলে প্রধানমন্ত্রী তার কদমবুসি নিতেন না। তিনি যদিও সালাম শব্দটি ব্যবহার করেছেন, শব্দের ন্যারেশন হলো কদমবুসি, পায়ে হাত দিয়ে সালাম করা, এটি প্রধানমন্ত্রী গ্রহণ করতে চাইতেন না। তখন শাহাবুদ্দিন চুপ্পু নিজের ভাষায় বলেছেন যে তিনি খুব কষ্ট পেতেন যে প্রধানমন্ত্রী কি তারপরে কোনো কারণে রুষ্ট কিনা। পরবর্তীতে যখন তিনি রাষ্ট্রপতি হিসাবে প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত হলেন, তখন তিনি বুঝতে পারলেন যে মনে মনে প্রধানমন্ত্রী তাকে রাষ্ট্রপতি হিসাবে ভেবেছেন বলেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর তুলনায় পদমর্যাদায় উপরে, এই বোধ থেকে প্রধানমন্ত্রী তার সালাম নিতেন না। তা হাসিনার মতো ফ্যাসিস্ট খুনি একজন প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে সালাম করতে পারলে যার জীবন ধন্য হয়, সেই চুপ্পু রাষ্ট্রপতি হিসাবে কোনো কারণেই মর্যাদা প্রাপ্তির যোগ্য নয়, ব্যক্তি চুপ্পু। এই বক্তব্য যে দেবেন তার সাথে আমি একমত, আমরা সকলেই একমত, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ব্যক্তিত্বের বিচারে শাহাবুদ্দিন সাহেব মনুষ্য পদবাচ্য হিসাবে যথেষ্ট নিম্নমানের। শাহাবুদ্দিন চুপ্পুর মাপ তো আরও বোঝা গেল। গত 12 মার্চ পার্লামেন্টে রাষ্ট্রপতির বক্তৃতা করতে গিয়ে তিনি যে বক্তৃতা করেছেন, তিনি হাসিনা কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি, তার সুযোগ হয়নি হাসিনার নাম ইতিবাচকভাবে উচ্চারণ করার, এমনকি শেখ মুজিবুর রহমানের নামও তিনি উচ্চারণ করতে পারেন নাই। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে তাকে বক্তৃতা করতে হয়েছে, তিনি বক্তৃতা করেছেন। তিনি বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্রে বেগম খালেদা জিয়ার অবদানের কথা তিনি শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করেছেন, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি আওয়ামী লীগের শাসন আমলকে লুটপাটের শাসন আমল বলেছেন। আওয়ামী লীগ লুটপাট করে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিলেন, এরকম কথাও তিনি বলেছেন। আমরা যদিও এটা বলতে পারি যে সরকারের অ্যাপ্রুভ করা ভাষণ তিনি পাঠ করেছেন। ওকে, এখন আসি আসল কথায়, যে কথাটি, রাষ্ট্রপতি ভাষণ দিতে পারবেন না পার্লামেন্টে কেন? আপনি এই সংবিধানের আওতায় বিগত অন্তর্বর্তীকালীন সরকার তারা যে শপথ নিলেন, শপথটা কার কাছে নিয়েছিলেন? এই রাষ্ট্রপতি চুপ্পুর কাছেই সেই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছিলেন। হাসিনার পার্লামেন্ট, যেটি হাসিনা প্রধানমন্ত্রী ছিল, সেই পার্লামেন্ট ভেঙে দিয়েছিল কে? সংবিধান অনুযায়ী এটি ভাঙার ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতির। এই রাষ্ট্রপতি চুপ্পুই
সেদিনের সেই অবৈধ পার্লামেন্ট, একতরফা পার্লামেন্ট তিনিই তো ভেঙে দিয়েছিলেন, তার অর্ডারেই তো পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছিল। যে জুলাই অধ্যাদেশ নিয়ে, যে জুলাই সনদ নিয়ে এত কথা, সেই জুলাই অধ্যাদেশ জারি করেছিল কার স্বাক্ষরে জারি করা হয়েছিল? এই রাষ্ট্রপতি চুপ্পুর স্বাক্ষরেই জারি করা হয়েছিল। এমনকি এই যে যারা এখন বিরোধী দলে রূপান্তরিত হলেন, যারা এই রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিতে পারবেন না, সংসদ অপবিত্র হয়ে যাবে এই ধরনের বাতচিত করে চিৎকার চেঁচামেচি করলেন, তাদের সেই এনসিপির তিনজন ছাত্রদের তিনজন সদস্য তো উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন, তার মধ্যে দুজন তো এখন এনসিপি করেন, তার মধ্যে একজন তো এখন জাতীয় সংসদের সদস্য, নাহিদ ইসলামের কথা বলছি। সেই নাহিদ ইসলাম উপদেষ্টা হিসেবে এনসিপির আরেকজন সদস্য, এনসিপির বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এবং ছাত্রদের আরেকজন প্রতিনিধি মাহফুজ আলম, যদিও তিনি এনসিপিতে যোগ দেননি, তারা তো এই রাষ্ট্রপতি চুপ্পুর কাছেই শপথ গ্রহণ করেছিলেন। সেদিন চুপ্পুর সাংবিধানিক বৈধতা ছিল। আজকে সাংবিধানিক রীতি অনুযায়ী শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসাবে সংসদে ভাষণ দেবেন, এটি রেওয়াজ, রীতি, বিধি। সেটা নিয়ে আপনাদের আপত্তির এত ঘোরতর কারণ কি? এমনকি সেখানে আমি দেখলাম যে নাহিদ ইসলাম একটি বক্তব্য রেখেছেন। আমি জানি না তিনি পার্লামেন্টের নিয়মকানুন ইতিমধ্যে কতটুকু স্টাডি করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে তাকে গ্রেপ্তার করতে হবে। নাহিদ ইসলাম একটি পার্টির প্রধান, পার্লামেন্ট মেম্বার, তার এটুকু জানা উচিত ছিল যে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় কি না, রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি থাকা অবস্থায় গ্রেপ্তার করা যায় কিনা জানা উচিত ছিল। এবার আসুন, রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা, রাষ্ট্রপতিকে কি সংবিধান অনুযায়ী, বিধান অনুযায়ী, আইন অনুযায়ী অপসারণ করা যায়? অপসারণ করার কোনো বিধি আছে? কে অপসারণ করবেন? রাষ্ট্রপতি তো রাষ্ট্রের প্রধান, তিনি তো সাংবিধানিকভাবে সবার উপরে, তাকে কে অপসারণ করবে? হ্যাঁ, একটি নিয়ম আছে, সেটি হলো অভিশংসন বা ইমপিচ করা। সেটি পার্লামেন্টে করতে হবে। তো পার্লামেন্ট তো বসলো প্রথম দিন 12ই মার্চ, সেদিন কি কোনো রাষ্ট্রপতিকে অভিশংসন করা যায়? সুযোগ আছে? এটুকু জানার কথা না? এমনকি সর্বশেষ যেটি বলতে চাই, রাষ্ট্রপতিকে ইমপিচ কিন্তু মুখের কথায় হবে না। রাষ্ট্রপতির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, যেটি সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রের স্বার্থহানি করা এবং বিধিবিধান লঙ্ঘন, ওই পদমর্যাদার সাথে অসামঞ্জস্যপূর্ণ আচরণ এবং আইন বহির্ভূতভাবে তিনি যদি কোনো কর্মকাণ্ড বা অপরাধে যুক্ত হয়ে থাকেন, সেটি যদি সাংবিধানিক সংকট তৈরি করার উপক্রম হয়, তাহলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ স্পিকারের কাছে দাখিল করতে হবে। সেটি নিয়ে পার্লামেন্টে ডিবেট হবে। সেই ডিবেট অনুযায়ী এটি একসময় ভোটে যাবে। ভোটে যদি 2/3 সদস্য রাষ্ট্রপতিকে অভিশংসিত করতে চান অথবা ইমপিচ করতে চান, তাহলে সেটি সংসদ অনুমোদন দেবে। এভাবেই একজন রাষ্ট্রপতিকে তার দায়িত্ব থেকে সরানোর একটি বিধান আছে। সেই প্রসিডে যান যদি, তাহলে আপনি সেই অভিযোগগুলো ফর্মুলেট করেন, এটি নিয়ে ডিবেট হোক। লক্ষ্য করবেন, দুটি ঘটনায় বিএনপি সংসদীয় দল, সরকার দল হিসাবে তারা কিন্তু কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। একটি হলো যখন রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দল থেকে প্রতিবাদ হচ্ছিল, তারা শাউট করছিলেন এবং এক পর্যায়ে তারা ওয়াকআউট করলেন। আমরা বিগত দিনের পার্লামেন্টের প্র্যাকটিসে দেখি, বিরোধী দল যখন এরকম আচরণ করেন, সরকারি দলের পক্ষ থেকেও পাল্টা তাদেরকে নিবৃত করার জন্য একটা আচরণ করা হয়। কালকে আমরা সেটি অনুপস্থিত দেখেছি। এর অর্থ হলো তাদের ওয়াকআউটের যে সাংবিধানিক অধিকার, সেটি বিএনপি বা সরকারি দল তারা স্বীকার করে নিয়েছেন। এমনকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই ধরনের শাউট, প্রতিক্রিয়া, প্রতিবাদের মুখোমুখি হওয়ার মতো যোগ্য লোক, এটিও সম্ভবত গতকাল সরকার দল এটারও একটা বৈধতা দিয়েছেন। তারা কিন্তু চুপ্পুকে ডিফেন্ড করতে অথবা বিরোধী দলের এই শাউট অথবা ওয়াকআউটের বিপক্ষে তারা কোনো অবস্থান নেননি। তারা শান্তশিষ্টভাবে তারা পার্লামেন্টে চুপচাপই বসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। অর্থাৎ প্রধানমন্ত্রী বা সরকার দলীয় চিফ হুইপ বা অন্য কোনো সংসদ সদস্যরা এ বিষয়ে কোনো ভূমিকা না নেওয়ার পরিষ্কার অর্থ হলো শাহাবুদ্দিন চুপ্পু ব্যক্তি হিসাবে, ফ্যাসিবাদের দোসর হিসাবে তিনি চিহ্নিত হওয়া এটি কোনো কারণেই যুক্তি অসঙ্গত নয়। এবং তার এই ধরনের প্রতিক্রিয়া, প্রতিবাদ, এটি সংসদে তিনি এটার মুখোমুখি হতে পারেন, এটিকেও অস্বীকার করা হয়নি। তবে আমরা একথাই বলতে চাই, রাষ্ট্রপতি ব্যক্তি চুপ্পুর বিরুদ্ধে যে কোনো প্রতিক্রিয়া আমাদের থাকতে পারে, সেটি আমারও আছে, যে কোনো নাগরিকেরই থাকবে।
কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রপতি যতক্ষণ আছেন ততক্ষণ তাকে সাংবিধানিক রীতি অনুযায়ী মান্য করাটা এটি আমাদের সাংবিধানিক কর্তব্য এবং রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থেই এই ধারাটা যাতে সুস্থ থাকে, কোনো অপসংস্কৃতির দিকে যাতে না যায়, সংসদীয় রীতিনীতি যাতে উপেক্ষিত না হয়, সে ব্যাপারে আমাদের সকলেরই সতর্ক এবং যত্নবান হওয়া উচিত। একই সঙ্গে এই রাষ্ট্রপতিকে বিএনপি শেষ পর্যন্ত রাখবেন এটা মনে করার কোনো কারণ আমি অন্তত দেখি না। এবং আপনাদের কেন মনে হলো যে বিএনপি এই রাষ্ট্রপতিকে শেষ পর্যন্ত রাখতে চায়, তার মেয়াদ পর্যন্ত এই রাষ্ট্রপতি থাকুন এমন আগ্রহ বিএনপির আছে, এটা কেন মনে হলো? বিএনপিতে এত যোগ্য লোক, সিনিয়র একাধিক নেতা যারা রাষ্ট্রপতি হওয়ার জন্য অত্যন্ত উপযুক্ত ব্যক্তি, বা রাষ্ট্রেও অনেক ব্যক্তি আছেন যাদেরকে বিএনপি ওই পদে নির্বাচন করতে পারেন এমন অনেক উপযুক্ত ব্যক্তি আছেন। লক্ষ্য করেছেন খন্দকার মোশাররফ সাহেব, তিনি তাকে মন্ত্রিত্বে আসীন করা হয়নি। ডক্টর আব্দুল মঈন খান সিনিয়র মোস্ট পলিটিশিয়ান, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, একজন শিক্ষক হিসেবে সর্বজন শ্রদ্ধ, দেশে বিদেশে তার অত্যন্ত ক্লিন ইমেজ, তিনিও কিন্তু এখন পর্যন্ত মন্ত্রিত্ব এই পদে আসীন হননি। এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য মানুষ আছেন, এমনকি রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দেশে বিশেষে আন্তর্জাতিক পর্যায়ে তার গ্রহণযোগ্যতা অনেক উচ্চ মাপের। তারেক রহমান এবং বেগম খালেদা দুজনেরই অত্যন্ত পছন্দ এবং ট্রাস্টেড মানুষ, তিনিই রাষ্ট্রপতি পদের জন্য আলোচনায় আছেন। এই সমস্ত গ্লোরিয়াস ব্যক্তিত্বদেরকে প্রেসিডেন্ট হিসাবে পদায়িত করার যে সুযোগ বিএনপি আছে, সেটি গ্রহণ না করে চুপ্পুর মতো ব্যক্তিত্বহীন মানুষকে দীর্ঘ সময় বিএনপি টানবেন, মেয়াদ পূর্ণ করতে দিবেন, এমনটি মনে করার অন্তত কারণ আমি দেখছি না। তবে সময় অনেক কিছুরই সমাধান দেয়, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এবং এই যে চুপ্পুর বিরুদ্ধে যে জনরোষ, জনগণের যে প্রতিক্রিয়া, ব্যক্তি চুপ্পুর বিরুদ্ধে জনগণের যে তার সম্পর্কে যে সম্মানবোধের প্রচুর ঘাটতি, এগুলো সমাজে বহাল থাকুক, জারি থাকুক, তাতে কোনো সমস্যা নাই। এবং আমি মনে করি মিনিমাম যদি মর্যাদা বোধ থাকে, মিনিমাম ব্যক্তিত্ব বোধ থাকে, রাষ্ট্রের শৃঙ্খলা স্থিতিশীলতা, রাষ্ট্রের মর্যাদার প্রতি যদি মিনিমাম আনুগত্য থাকে, শাহাবুদ্দিন চুপ্পুর নিজেরই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের সময় সমাগত। এটি যদি তিনি করেন, অন্তত এই একটি ভালো কাজের জন্য তিনি খানিকটা সম্মান পাবেন, এমনটিই বলতে পারি। আজকের মতো এখানে শেষ করছি।